নীল চিরকুট পর্ব ৪ লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। সন্ধ্যার আজান পড়েছে। দূরে কোথাও সুকরুণ সুরের সৃষ্টিকর্তার গুণবঞ্জন করছে স্রষ্টার প্রেমে কাতর মুয়াজ্জিম। কণ্ঠে তার মোলায়েম বিষ্ণগ্নতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটি সফেদ পর্দায় হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানালায় ভর করেছে একঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকাল থেকে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি। চোখ দুটো বোকা, ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উড়ছে। চোখে বেজে রাখা নম্রতা দেখাচ্ছে গ্রীব দেবীদের মতো প্রসন্ন, নির্ভুল, সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নর্মতাকে ডাকলো, এই নমু, ঘুমাচ্ছিস নাকি? আজান পড়েছে, বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকালো, স্বচ্ছ হাসলো, কেমন সুখী সুখী দেখায় তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নর্মতা জোরালো শ্বাস ছেড়ে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ভুরু বাঁকিয়ে প্রশ্ন করলো, খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখন নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত নয়। নীরা সন্দেহন কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, সোয়া, নাদিম সবাইকে টিএসসিতে এসেছে, ব্যাপক আড্ডা হবে, চল না যাই? নীরা অবাক চোখে তাকালো। দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে পেদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধুর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নিব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা সোয়াদের বাসায় থাকবো। বাসা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত? কোথাও যেতে ইচ্ছে করছে না। পহর মুহূর্তে উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর 4র্থ চিঠিটা পেয়েছিলাম আমি? নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বোন, আর না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বসার পর থাকা প্লাজো আর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচু করে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফটা পেঁচিয়ে ব্যাগ নিতে নিতে বলল, বড় জ্বালাস তুই, চল। নীরা ব্যাগে লিপস্টিক লাগাচ্ছিল ঠোঁটে। নম্রতাকে ডায়েরিটার ব্যাগে পড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না নিলে তো চলে না। মানুষ জামাইরেও এমনভাবে চিপকায় ধরে থাকে না। আর এটা একটা রেডি হওয়া হইল, একটু সাজগোজ কর। নম্রতা হাসলো, নীরব মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছি, বিয়ে করতে না। আর সেজে গুজে কি হবে? কার জন্যই বা সাজবো? একবার খালি পাই, আমার সাজের ধরন দেখতে দেখতে মরে যাবি শালা। নম্রতার মাথায় চাটি দেওয়ায় লিপস্টিকটা লেপটে গেল। গিলে বলল, নীরব। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুব্ধ বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর হস্তে তোর এই পত্রমানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করব তারে। ব্যাটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। বড্ড কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোনো ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তত তোর কি হা করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে বেঁচে লজ্জায় লাল হয়ে গেছে নীরা। পর মুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটাই কথা ভাবতে লাগলো, এই কথা শুনে এত লজ্জা কেন পায় সে? অন্তত আলাদা কেউ নয়, রঞ্জন আর নাদিমের মতোই খুব কাছের একটা বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্র সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহল পরিপূর্ণ টিএসসি 2টি বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতা। সবার হাতেই গরম সমুচার প্লেট, ব্যাপা গরমের পাশে রাখা ধোয়া ওঠা চা। রঞ্জন সমুচায় কামড় দিয়ে গান ধরল, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারে টুনটান শব্দ তুলে মুখ কুচকে শার্টের কালার ছেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না বাল, শৈল জইলা যাইতাছে। ছোঁয়া কপালে কুচকে বলল, ভাষা ঠিক কর, এমন 3rd ক্লাস শব্দ আমার সামনে বলবি না।
ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম। বলল, আমি তোর ভাষায় কোনো বা টুট। সো চেঁচিয়ে উঠে বলল, আবার? নাদিম গলা পর্যন্ত উঠে হাসার শব্দ গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর বাপের খাটসেট জ্ঞান দেখার সারাদিন ভাল লাগে না বাল। যা কইলাম না। ছোঁয়া ফুঁসে উঠে বলল, তুই আবার বললি? আর খটখটে কি? ছি, বমি আসছে আমার, এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মনে হয় কি এই মেয়ে বলে কি? সে কি এমন বলার যায় জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিসের? কিভাবে পারে এই মেয়ে? এই মেয়ে তো দিনে রাতে থাপড়ানো উচিত। অসহ্য। অন্তর সমুচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সর তোল। পুনরায় ছ্যাঁকা ডাপার গান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখে বুড়ো হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এই নমু, তোদের কি একটু মায়া হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে। একটা মেয়ে, এই মেয়ে খুঁজে দিতে পারিস না? স্বার্থপর কোথাকার। নম্রতা সরু চোখে তাকালো। হয়তো চায়ের কাপ রেখে ডান পাশের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখাস? জুতো দেখছস? মায়েরা না খাবার চাইলে, মার খাবার না চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ডেট দিছি তোদের? তোর তো কোনোভাবেই মন ভরে না। অন্ত কিছু বলার আগে লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর। পড়াটা দেওয়ার দায়িত্ব আমার, যেমনি হোক পটাই দিব, যা। অন্ত আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের দিকে পর্যালোচনায় ব্যস্ত হলো নীরা। অন্তর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম থেকে নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে অন্ত। সেই দুর্বলতা গত 2 বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্ত। নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতোই জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে, একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করে নেই, দেখি পারি কিনা। নীরা হাসি মুখে উত্তর দিয়েছিল, তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। ইংরাজে নীরাকে তার সাথে মজা করছে এমন একটা লেম কারণে বারবার রিজেক্ট করছে বিশ্বাস করে না অন্তু। নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর। অতি স্বর্ণপণে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল। নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা লাগাইছে, চোখের বেজে বিনষ্ট মনে সুর তুলেছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। তুমি ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ, নিস্তব্ধ। আশেপাশে অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কীর্ণকণ্ঠী গান। গান থেকে শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে যা গাইলো, এখন হলো কেউ জবাব দিল না। রঞ্জক অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। দোস্ত, তুই যে পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গান গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়েছিস নাকি? নম্রতা হাসলো। গান দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করলো। ধুর, আমি আর প্রেম, পুরাতন প্রেমের মাঝে মাঝে শেষ হয়ে যাচ্ছি, আর নতুন প্রেমের কথা বলছিস? নাদিম চোখ বড় বড় করে বলে, পুরাতন প্রেম মানে কি? তুই মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিস না কি পর্যন্ত। নীরা সুচাস্বরূপ করা চিবাতে চিবাতে বলল, কেন? ওর ছ্যাঁকা খাওয়ার কাহিনী শুনিস নাই?
আজকেও তো ওর মন ভালো করতে আড্ডায় বসালি, তবুও জানোস না? রঞ্জন অঝর্য হয়ে বলল, ছ্যাঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী তো জানি না। তোর তো আবেগের পেছনে যদি ওই কিছু একটা পছন্দ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই, শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহতা নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে। প্রেমপত্র বলতে পারিস। অন্তু কপাল কুঁচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোরা, সেম ইয়ার। বইয়ে বইয়েই পত্র বিনিময় টাইপ কিছু। নম্রতা হেসে বলল, না। ছোট চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াটস ইজ প্রেমপত্র গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, ওই ইংরেজি বাচ্চাদের চুপ করতে বল, সুইচার বাচ্চা। বেশি কথা বললে চর খাবি, একটু বুঝবি ততটুকুই মন দিয়ে শোন। মাথার মাঝে বাম হাত ঢুকাবি না, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছুঁইয়া না, ছোঁয়া। সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, ওই তোরে চুপ করতে বলছি না? ছোঁয়া সুন্দর নাম। এই সুন্দরের কি বুঝস তুই? হ্যাঁ, তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো তোরা, নামুকে বলতে দে। তাহলে শুরু কিভাবে? কলেজের সিনিয়র ছিল না স্কুলের সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া সাইয়া। নম্রতা হেসে ফেলল, এসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে কি? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জক কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিনি মানে? না দেখে প্রেম হয়? হয়তো। আমি কিছু বুঝিনি। দেখিনি? তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনী কি? স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় প্রাপ্ত চিঠিটার ঘটনা পর্যন্ত শুনে আঁতকে উঠল রঞ্জক। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জক ঘোর লাগা কণ্ঠ বলল, আমার বিশ্বাস হচ্ছে না। তারপর কি হলো? বেটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশে পানে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো, তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছে স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতে ঘট ফাঁকা। নম্রতা দিনরাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে, তাহলে পড়াশোনা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে সমালোচনা শুরু করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করি, লাভটা কি হচ্ছে? বছরে বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছে। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এত কিছু সহ্য কেন করছি? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেস্ট করা। হ্যাঁ কি না? নীরা আর নম্রতা ঘুমের ঝিমিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফার্স্ট করেই একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে রাঙিয়ে চাঙিয়ে মিথ্যা বলে চলে গেল শাহবাগ। দুতলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটা পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসলো। গুটিসুটি অক্ষরে লেখা চিঠিটার দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো তার। চোখে এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড়ই ছেলে মানুষই মনে হয়, কারণহীন অকারণ বলেই মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটা বকুল ফুল গাছ আছে। বকুলের সাথে আরও কিছু ফুল গাছও আছে। সবাই আমার ছোট বোন নিদ্রা লাগানো।
বিষময়ের ব্যাপার হলো সে ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলেছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক, জীবনের পথে প্রত্যেকটি ক্লান্ত অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই, বিশেষ দ্রষ্টব্য। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অতছরা জানলে রাতে ছাদে আপনারই তো ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়লো। আর লেখা তুমি শব্দটা বুক জুড়িয়ে জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটা নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতা খুশিতে আবেশে কিছুক্ষণ টিকলো না। নম্রতার বলা মিথ্যা নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেছে। নম্রতার মাকে চুপিসারে বলেছিল নীরাকে দেখতে এসেছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো ছেলে কি করে? নম্রতা ফট করে বলে দিয়েছিল এই তো জেলে জাজ। নম্রতার বলা এই কথাটাও যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো। নীরার বিয়ে হয়ে গেলে জেলে জজের সাথে এত বড় খবর কি চুপিয়ে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আপা, নীরা নাকি জেলের জাজের সাথে বিয়ে হচ্ছে? মাশাআল্লাহ, শুনে অনেক ভালো লাগছে। নম্রতা মায়ের কথায় নীরার খালার মাথাতে আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে মুখে বসে রইল। নম্রতার মিথ্যা খুবই ভয়ঙ্করভাবে ধরা পড়ে গেল। এইটুকু শুনে হা হেসে উঠল নম্রতার বন্ধু রঞ্জক। তুই তো সেই রকম বলদ ছিলি রে ছোটবেলায়। তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠিপত্রের প্রেম কাহিনী ফাঁস হয়ে গেল কি তখন? পর্যন্ত ছিল পর্ব 4, এখন শুরু করছি পর্ব 5। নম্রতা হাসলো, চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল বলদ ছিলাম না, তবে এভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তঃশটের কলার ঝাঁকিয়ে বলা ঠিক করলো। ব্যস্ত হয়ে প্রশ্ন করলো তারপর কি হলো? এই বাসের প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থায় হতো আমার? চরম বাস করার পর কিছুদিন চুপচাপ ছিলাম, তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকে শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকে ধীরে ধীরে পাল্টে যায় চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল তুই সত্যি সত্যি এই চিঠিপত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই ব্যাটার যদি বুইরা টাকলা বা গাঞ্জাখোর হতো? ব্যাটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল জানি না। নীরা ব্যতীত সবাই যেন চেঁচিয়ে উঠে বলল জানিস না মানে? তুই এই ছেলের নাম পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটা বলদও ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে বলদামও কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল কখনো জিজ্ঞেস করা হয়নি। দুজনের কেউই প্রয়োজন বোধ করিনি, তবে কথায় কথায় একবার বলেছিলাম তাদের পরিবারের সবার প্রথম অক্ষরের নাম নাকি এন দিয়ে শুরু। অদ্ভুতভাবে একদম দাদা বাবা থেকে এন দিয়েই রীতিমতো চলে আসছে তাদের নাম। সেই হিসেবে ওর নামের এন লেটার দিয়ে শুরু হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল এন দিয়ে তো বাংলাদেশে অসংখ্য নাম আছে, কিভাবে বুঝবি কোনটাই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কি করেছিস নাকি এমন? নাদিম অত্যন্ত বিরক্ত গলায় ধমকে উঠে বলল তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছুই দেয়নি। তোর আইকিউ মাইন্ডস 0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। চোখ ফুঁসে ওঠে কিছু বলবে তার আগেই উত্তেজিত কণ্ঠে বলে ওঠে রঞ্জন ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই বেটা কই পড়তো সেটাও জানিস না তুই। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে চোখ নামালো। রঞ্জন আটকে উঠে বলল তার মানে তুই সত্যি জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল ওই পোলার যে পড়াশোনা করতো তারই বা কি গ্যারান্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলাই না, মাইয়ে মানুষ ফাজলামি করছে।
নম্রতা ব্যস্ত গলায় বলল, একদমই না। কোনো মেয়ে শুধু মজা ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া ঠিক থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবি না, কিন্তু আমি বুঝি। আপাতত এই সময়টাকে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকে বেশি ভালোবাসতো। আর তখন স্টুডেন্টই ছিল, ঢাকার কোনো ভার্সিটিতেই পড়তো তখন। অন্তু ভুরু কুচকিয়ে বলল, কি করে জানলি? আন্দাজেই। নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজেই তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও মিথ্যা লেখেনি। যে মিথ্যা বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি নম্রতার চিঠি দেওয়া নেওয়ার বিষয়টা তখন সপ্তাহ গড়িয়েছে, কখনো বা সপ্তাহ দুটো। শ্যামলতা ও সে, এর মাঝে প্রেম না চললেও চলছিল প্রগর বন্ধুত্ব। সম্বোধনের অপরাধী লেখার জায়গাটা তখন তুমিময় রাজত্ব। নম্রতা মাত্রই প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টি, বাইরে যাওয়া বারণ। নম্রতা তখন তাদের ধানমন্ডি নতুন বাড়িতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও বিশ্রী বর্ষাকালে অযথা জল কাদা একেবারে কোনো কারণ নেই। অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে পরীক্ষার সিট মুখস্থ করে গলা ছেড়ে গান গেয়ে তো পুরনো চিঠি ঠিকগুলো পড়ে অন্তত ঝরে পড়া বৃষ্টির ন্যায় নিত্যে কেটে উঠত নম্রতা। প্রিটেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের করা ইনস্ট্রাকশনের কারণে শাহবাগ যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনি যাওয়ার অনুমতি পেতেই শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, সেদিন ছিল শনিবার, গ্রন্থকারে ছুটির দিন। নম্রতা আর চিঠি পাওয়া হলো না। মন খারাপে নম্রতার মাঝে উঠে চিঠি লিখতে বসলো। শোনো, আজ আমার মনটা খুব খারাপ, এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ অগোছালো চিন্তা আমার মাথায় জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটা আমার হবে, আমাকে, যাকে হারিয়ে ফেলার ভয় আমাকে তাড়া করবে না। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো পরিস্থিতি থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। আমার কিশোরী মনটাকে ভয়ঙ্করভাবে মেঘে ঢেকে যাবে, তখন জানবো ওই মেঘগুলোকে আড়ালে আমার নিজের এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট হবে না, পড়াশোনা করাও লাগতো না। প্রি-টেস্ট পরীক্ষাটা যা খারাপ হয়েছে, টেস্ট দিতে দিবে কিনা বলে মনে হচ্ছে না। এই দুঃখময় জীবন দিয়ে কি করব বলো তো? বাবা মা তো বিয়ের কথা ভাবছে না। ধুর, কিছু ভাল লাগে না। বিশেষ দ্রষ্টব্য, এতদিন পর চিঠি পেলে এই দিনগুলো মনে পড়েছিল আমায়। ইতি শ্যামলতা। এবার চিঠির জবাব 2 দিনের মাথায় হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হয়ে মুহূর্তে খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল, সে মানুষটি হয়তো তাকেই ভাবছিল, তার চিঠির জন্য ঝটফট করছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতার চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুনরায় অদ্ভুত এক উত্তেজনা চেপে ধরেছে বুকের মাঝে। না জানি কি লিখেছে চিঠিতে, কি লিখেছে ওই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরে দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় গুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিশে মিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখভঙ্গিতে ধীরে ধীরে কথা বলছে সে, কথার মাঝে হাসছে সে, সাথে হাসির সাথে সুন্দর দুটো চোখ। শ্যামলতা, তুমি এত পরাচর কেন বলো তো? তোমার লাস্ট চিঠি পড়ে কত হেসেছি, কখনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মেয়েটা এত কষ্ট করে একটা নিজস্ব পুরুষ কিনে দেওয়া যেতেই পারে, কিন্তু শেষে পড়ে তো হতবাক। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে, সে তো আমার কল্পনার বাইরেই ছিল। তবে কিন্তু পড়াশোনা ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকো, তাই আশেপাশের মানুষগুলোকেও ভীষণ পড়াকো হোক, এটাই আমি চাই। আমার ইচ্ছে কি জানো? আমার ইচ্ছে আমাদের ভার্সিটির টিচার হিসেবে জয়েন দেওয়া। আমার বাবার ইচ্ছেও তাই ছিল, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছাটার পূরণ হয়ে ওঠেনি।
ভাইয়াও বাবার স্বপ্নকে তেমন গুরুত্ব দেয়নি, তাই টিচার প্রফেশন দিকে না ঝুঁকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পড়াচোর, পড়াশোনা নাকি তার মাথার ওপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকহীন রোবট মানব, যার ভেতর শুধু একটাই সফটওয়্যার, পড়ো পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে সেই ব্যাপারটা ভিন্ন। আমি পৃথিবীতে হাতে গুনে মানুষের মাঝে তুমি একজন, যেটা বইয়েরটা নয়, ভেতরটা জানে। মস্তিষ্কের বাইরে আমার যে একটা মন আছে, সেটা তোমার সাথে কথা না বললে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না। শ্যামলতা, এই যে তুমি পড়াশোনায় তালবাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার কাছে এমনটা মানায়, তোমাকে ঠিক এমনটাই করা উচিত, তোমার প্রাণবন্ততার সাথে এমনটাই সাজে। তাই বলে পড়াশোনা অবহেলা ঠিক নয়, মেয়েদের তো আরও নয়। তোমার না দেশে ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে দেশ ঘোরা কি আদৌ হয়ে উঠবে? তোমার সেই নিজস্ব পুরুষ মানুষ যে তোমায় স্বাধীনতাটুকু দিবেই, তার কি গ্যারান্টি আছে? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ভাবতেও অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? তোমার এক ঘরের কোনায় সংসারের জাতাকলে পিষ্টে থাকা শ্যামলতাকে ভাবতেই তো দম বন্ধ লাগে। তোমার লাগে না? বিশেষ দ্রষ্টব্য। তোমায় মনে পড়ছে কি না জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎই আমার ঘরে বেলি ফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার আসছে। বেলি ফুলেরা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময় আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেই দিন থেকে পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার? তার এত এত স্বপ্নগুলো পাখা দিয়ে উঠতে তো পড়াশোনা করতেই চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সে এর ভালোবাসা জিনিসকে নম্রতা এত উদাসীন মানায় না, কখনোই না। বাপরে, এদিক বিবেচনা করলে ওই বেটা একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এই চিঠিতে তোকে ঢাবি স্টুডেন্ট বানিয়ে ছেড়ে দিল, এটা একটা কাজের কাজ করেছে বেটা। হিপনোটিজম ভালো পারে, গুড। অন্তর কথায় ঘোর কাটল নম্রতা। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করলো। রঞ্জন হাতে থাকা কাগজের টুকরো দিয়ে বাতাস করতে করতে বলল, বেটা বলল যে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যাও তো বলতে পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, পোলাই সত্যি বললেও এত অল্প ইনফরমেশনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটা তো জানিস না বাল। ঢাকাতেই তো কত ইউনিভার্সিটি। নম্রতা অবাক হয়ে বলল, মানে কি? তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি? নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? ব্যাটাম গো দোস্তরে ছ্যাঁকা দিয়া বেকা বানাই দিয়া গেল, আমরা চুপ থাকবো? আপাতত 10-12টা ঘুষি তার প্রাপ্য। নমু, তুই তাকে খোঁজার চেষ্টা করিসনি কখনো? কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেই পারিনি, নামটাও তো জানি না। আচ্ছা ওসব বাদ দে, বাকিগুলো বল। প্রেমের শুরুটা? নম্রতা কিছু বলবে তার আগে উঠে দাঁড়ালো সোয়া। তাড়াহুড়ো করে বলল, মামা আমাকে 9টার মধ্যে বাসায় ঢুকতে হবে। এখন অলরেডি 9:20 বাজে। আই হ্যাভ টু গো। নাদিম খেকে উঠে বলল, তো জানা তো কেনে বসে থাকতে কইছে ক্যাডা? সবসময় আজাইর আলাপ বাল। সোয়া তেজ দেখিয়ে বলল, খবরদার বাকিটা উচ্চারণ করবি না। আমার ক্যাডার মানে কি? ভাষার কি ছিরি? তোর গার্লফ্রেন্ড তোকে সহ্য করে কিভাবে আমি বুঝি না। 3rd ক্লাস কথাবার্তারা। নাদিম গনিয়ে বলল, আল্লাহ দিলে মুখটা আমার পার্সোনাল, আমার মুখ দিয়ে আমি যেমনে মন চাই তেমনে কথা কমু। তোর বাপের কি? শালা ইংরেজ কোথাকার। ছোঁয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জন শার্টটা টেনে টুনে ঠিক করে উঠে দাঁড়ালো। নম্রতাদের বন্ধু মহলে রঞ্জকের সব থেকে সুদর্শন পুরুষ, গৌরবর্ণ সুঠাম দেহ, মাথা ভর্তি কোকড়ানো চুল, খাড়া নাকের নিচে পাতলা কালচে ঠোঁট, মুখ ভর্তি ছোট ছোট দাড়ি। সনাতন ধর্মাবলী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ। রঞ্জন ছাড়া গলায় বলল, চল তোর রিক্সা করে দেই। যেতে পারবি নাকি আমরা কেউ যাবো সাথে? ছোঁয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারবো। তুই সাথে গেলে বরং অস্বস্তি ফিল করব।
মেয়েদের চোখে তো তুই মানুষ না, মিষ্টির দোকানদার। হা করে তাকিয়ে থাকবে, বিরক্তকর। রঞ্জক হাসলো, আবারও বেশি পড়লো। তাহলে একাই যা, এখান থেকে রিক্সা নে। অন্তকে তো রিক্সা আছে নাকি, অন্ত দেখতো রিক্সা আছে নাকি আশেপাশে। ছোঁয়া রাস্তার দিকে পা বাড়িয়ে আবার ফিরে এলো, ব্যস্ত গলায় বলল, আরে তোদের একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। মামা আমাদের বুকিং হাউস থেকে ট্যুর প্ল্যান করছে। দে আর গোয়িং টু কক্সবাজার। তোরা কি যেতে চাস? হোটেল রেন্ট আর যাতায়াত খরচ ফ্রি। নাদিম ভুরুকুচকে বলল, সারাদিন মামা মামা করস কেন বাল? বাঙালি না তুই? খাঁটি বাংলায় কখনো ম্যামে করতে শুনেছিস? খুব তো ভাষা নিয়ে হাদিস মারো, আবার ম্যামে করো। আমার সামনে ম্যামে করতে এলে চর দিয়ে দাঁত ফেলে দিব। বাঙালি মাইয়া তুই, মায়ের আম্মা ডাকবি, বুঝছস? অল্টারনেটিভ হিসেবে মা ডাকবি, ম্যামে আবার কি? হ্যাঁ, আর আমার কোনো ম্যামে এর পিকনিকে যাবো না, ভাব তুই। ছোঁয়া ফুঁসে উঠলে। রঞ্জক শান্ত গলায় বলল, না রে ছোঁয়া, আন্টি আঙ্কেলের সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায়? ওদের সাথে থাকলে এনজয় করতে পারবো না ঠিকঠাক। গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো 1-2 এর বাচ্চাদের মতো ট্রিট করে। কি লাভ, শুধু শুধু সময় নষ্ট করে। কিন্তু আব্বু আর আম্মু কেউই তো যাচ্ছে না আমাদের সাথে। আমি শুধু আমাদের কথা বলছি, আমরা 6 জন। অন্তু চোখ দুটো উত্তেজনায় ধক হয়ে উঠল, উৎসাহ নিয়ে বলল, মানে ওনারা যাবে না কেন? মাম্মাদের প্ল্যান লাস্ট মোমেন্টে এসে ওয়াক করে দেয়। হোটেল, গাড়ি ভাড়া সব বুকিং করে ফেলেছে, আগামীকালেই প্ল্যান। কিন্তু আজ হঠাৎ করে কাজ পড়ে গিয়েছে, বুকিং ক্যান্সেল করা যাচ্ছে না। আর করলেও মাম্মা আমার এবং আমার বন্ধুদের অফারে ছেড়ে দিচ্ছে। তোরা রাজি? নাদিম, অন্তু, রঞ্জক চেঁচিয়ে উঠলে, বলল, অবভিয়াসলি। নীরা হৃদয় মুখে বলল, বাসায় শুনলে কেলাবে, সম্ভব না, তোরা যা। নম্রতা সায় দিয়ে বলল, আমার বাসাতেও মানবে না বোধহয়। কতদিনের ট্রিপ? 3 দিনের। অন্তু মুখ ভার করে বলল, এটা কোনো কথা? গেলে 6 জনে যাব, নয়তো একজনও নয়। রঞ্জন কুটিন হেসে বলল, সাব্বাস, সবাই যাচ্ছে। কাল সকাল 7টায় দেখা হচ্ছে, এখন সবাই গিয়ে ঘুমা। নীরা আটকে উঠে বলল, আম্মু আমায় মেরে ফেলবে, তোরা যা প্লিজ, আমি যাব না। নম্রতা বিড়বিড় করে বলল, আমারও মন ভালো নেই, আর আব্বু বোধহয় মানবে না। নাদিম গিটার হাতে উঠে দাঁড়িয়ে বলল, দূর, বাসায় জানলে তো ঘটবে, জানাবি না ব্যাস। নীরা নম্রতা চোখ বড় বড় করলো, কি বলছিস? রঞ্জন তুড়ি বাজিয়ে বলল, সুন্দর আইডিয়া। তোদের বাপ মা তো আর হলে এসে খোঁজ নিবে না, ফোনই করবে, আর ফোন তো তোদের কাছেই থাকবে। 3 দিনেরই ব্যাপার, বাকিটা আমরা সামলাই নিব, রিল্যাক্স। নীরা ভীত চোখে তাকালো। নাদিম নীরব মাথায় চাটি মেরে বলল, ভয় পাইস না গতি, ডর বাদুরাই কোথাকার, আমরা তো আছি, সামলাই নিমু, কিন্তু তোগো ছাড়া যাইতাম না। নম্রতা দীর্ঘশ্বাস ছেড়ে রাজি হলো। ওদের 2 জনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানে নেই। তাছাড়া ইটপাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভার যদি একটু লাঘব হয়, তাহলে ক্ষতি কি? আলোচনা শেষে রঞ্জু আর নাদিম নম্রতা নীরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। অন্ত ব্যাপারটা বাইরে থাকে বিধায় ছোঁয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো অন্তুর ঘাড়ে। বন্ধুদের চেষ্টায় ক্ষণিকের জন্য অপরিচিত সেকে ভুলে গেল নম্রতা। কিছুক্ষণের জন্য বুকে ভরা দীর্ঘশ্বাস নিল, নতুন করে আবার ভাবার চেষ্টা করলো, কিন্তু নিয়তি কি আদৌ তাকে ভুলে থাকতে দিতে চায়?